Hello and welcome dear student of class 9. আজকে সংবহন চ্যাপ্টারের আরেকটি ইন্টারেস্টিং এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সংবহন তো এর আগেও আমি পড়িয়েছি তোমাদের আগের লেকচারগুলোতে। সংবহনের কিছু অংশ তোমরা পেয়েছো যেখানে দেহ তরল নিয়ে এবং রক্ত নিয়ে আলোচনা হয়েছিল। আজকে সেই রক্তেরই একটা গুরুত্বপূর্ণ পার্ট রক্ততঞ্চন এবং তার পরবর্তী পর্যায়ে আমরা হৃৎপিণ্ডের কিছু গঠন এবং তার রক্ত সংবহন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে এসো আগে রক্ততঞ্চন দিয়ে শুরু করি। রক্ততঞ্চন অর্থাৎ ইংরেজিতে আমরা একে বলছি ব্লাড কোয়াগুলেশন। জিনিসটা কি সেটা জানতে গেলে আগে আমাকে জানতে হবে ব্লিডিং মানে রক্তপাত কাকে বলে। কোনো স্থানে আঘাতজনিত কারণে কেটে গেলে বা ছড়ে গেলে আমরা জানি সেখান থেকে আমাদের রক্ত বের হতে থাকে, এই ঘটনাকে আমরা বলি রক্তপাত। ঠিক এই সঙ্গে তোমরা এটাও লক্ষ্য করে থাকবে বাড়িতে ছোটোখাটো কখনো কেটে গেলে সব সময় কিন্তু আমাদের সেলাই দিয়েও রক্ত বন্ধ করতে হয় না বা ডাক্তারের কাছেও ছুটতে হয় না। কিছুটা সময় পরে অর্থাৎ মিনিট 5 কি মিনিট 10 পরে সাধারণ কিছু সেফটি মেজার্স অবলম্বন করলে রক্তপাতটা কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যায়, তার জন্য আমাকে ডাক্তার অবধি যেতে হয় না। তাহলে নিশ্চয়ই শরীরের মধ্যে এমন কোনো পদ্ধতি আছে যে শরীর নিজে নিজেই রক্তপাতটাকে বন্ধ করার ক্ষমতা রাখে, এইটাই হলো রক্ততঞ্চন। তাহলে বিজ্ঞানের ভাষায় রক্ততঞ্চন কি? ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে যে পদ্ধতিতে বা কাটা স্থান থেকে যে পদ্ধতিতে রক্তপাত বন্ধ করা হয় তাকে বলা হচ্ছে রক্ততঞ্চন। আচ্ছা, রক্ততঞ্চন হতে গেলে কি কি উপাদানের প্রয়োজন? বেশ কিছু প্রোটিন লাগে, তারা সবাই ব্লাডেই থাকে, আমাদের রক্ত রসের মধ্যে থাকে। যেমন প্রথমবিন, ফাইব্রিনোজেন। আর অণুচক্রিকা ভেঙে গেলে, ক্ষতিগ্রস্ত স্থানে অণুচক্রিকা ভেঙে গেলে সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বলে একটা উৎসেচক বেরোয়, সেও এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আমাদের লাগছে ক্যালসিয়াম আয়ন, ভিটামিন এ, কে ইত্যাদি। এবার চলো আমরা পদ্ধতিতে চলে যাই। এই পদ্ধতি মোটামুটি 3টে পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি প্রথমবিন সক্রিয় গঠন, অর্থাৎ রক্তে যে প্রথমবিনটা থাকে প্রোটিন হিসেবে সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কারণ সবসময় তো তাকে কাজ করতে হয় না। যখন কোনো কাটা স্থান থেকে রক্ত বেরোচ্ছে তাকে আটকাতে হবে, তখনই তার মূল কাজটা হয়। তাহলে সে যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে আগে তাকে সক্রিয় হতে হবে। এই সক্রিয়করণ দুটো পদ্ধতিতে হতে পারে, একটা ইন্ট্রিনজিক পদ্ধতি আর একটা এক্সট্রিনজিক পদ্ধতি। ইন্ট্রিনজিকটা কিভাবে হয়? ধরো যে কারণে আমার হাতটা কেটেছে বা কোনো জায়গা কেটেছে, সেটা কাঁচ হতে পারে বা কোনো কোলাজেন, তার সংস্পর্শে যখন আমার তরল রক্ত আসে তখন যে পদ্ধতিটা শুরু হয় সেটা ইন্ট্রিনজিক। আর এক্সট্রিনজিক কোনটা? আমার ক্ষতিগ্রস্ত স্থানের যে ভাঙা অণুচক্রিকা, ভাঙা কলাকোষ, তার সংস্পর্শে যখন আমার তরল রক্ত আসে তখন যেভাবে পদ্ধতিটা হয় সেটা হলো এক্সট্রিনজিক। তাহলে এখানে প্রথমবিন এই দুটো পদ্ধতিতে সক্রিয় হতে পারে। নেক্সট, সক্রিয় প্রথমবিন থেকে থ্রম্বিন তৈরি হবে, এটা ইম্পর্টেন্ট পার্ট। প্রথমবিন থেকে থ্রম্বিন গঠন। এখানে কি হয়? অণুচক্রিকা ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত স্থানে, সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বেরিয়েছে। এছাড়াও প্রথমবিনেজ বলে আর থ্রম্বোকাইনেজ বলেও কিছু উৎসেচক থাকে রক্তে, তারা সবাই মিলে ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়নের সহযোগিতা নিয়ে প্রথমবিনকে পরিণত করে থ্রম্বিনে, অর্থাৎ প্রথমবিন চেঞ্জ হয়ে যায় থ্রম্বিনে। তৃতীয় এবং লাস্ট পার্ট কি লিখেছি দেখো, দ্রবণীয় ফাইব্রিনোজেন থেকে অদ্রবণীয় ফাইব্রিন গঠন। আমি প্রথমেই যে দুটো প্রোটিনের কথা বলেছিলাম এই পদ্ধতি হতে গেলে লাগবে, তাদের একজন ছিল প্রথমবিন এবং আরেকজন হলো ফাইব্রিনোজেন। তো প্রথমবিনের কাজ আমরা দেখে ফেললাম, ও অলরেডি কিছু কিছু জিনিসের সঙ্গে বিক্রিয়া করে থ্রম্বিন তৈরি করলো। এবার এই থ্রম্বিন এসে ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করবে। এই দেখো বিক্রিয়া লিখেছি, থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন, তার থেকে তৈরি হচ্ছে দ্রবণীয় ফাইব্রিন, সেখান থেকে ফাইব্রিন মনোমার মানে একটা অণু, সেখান থেকে ফাইব্রিন পলিমার মানে অনেকগুলো মনোমার যুক্ত হয়ে হলো, লাস্টে কি ফাইব্রিন জালক হলো। এই যে যখনই ফাইব্রিনটা জালক হলো তখন এই আর দ্রবণীয় থাকলো না, অদ্রবণীয় হয়ে গেল। অদ্রবণীয় হওয়াতে রক্তকণিকাগুলো ওই জালের মধ্যে আটকে গেল, ফলে তারা আর স্কিন ভেদ করে বাইরে আসতে পারলো না, অর্থাৎ ওই জায়গায় আমার রক্তপাত বন্ধ হলো, ব্লিডিং স্টপ হলো। এটাকেই আমি বলছি ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন। তাহলে এখান থেকে আমরা কি পড়বো? এই পদ্ধতিটা ইকুয়েশনগুলো সহ খুব ভালো করে পড়বো। এটা একটা 3 মার্কস বা 4 মার্কসের কোয়েশ্চেন হতে পারে। কাকে বলে তো পড়তেই হবে, কি কি ফ্যাক্টর লাগে, কোন আয়ন লাগে, কোন ভিটামিন লাগে, এগুলো সব 1 নম্বরের কোশ্চেনের জন্য। আর তাৎপর্য, এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য আমরা এটাই বলবো, ক্ষতিগ্রস্ত কলাকোষের মেরামতি করা, কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ করা, অণুচক্রিকা ভেঙে গেলে সেই অণুচক্রিকার মেরামত করা।
আচ্ছা, এবার আমরা যে পার্টে আসবো, দেখো আমি এখানে যেটা এঁকেছি সেটা মানব হৃৎপিণ্ডের একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। সেখানে আমরা হৃৎপিণ্ডের অবস্থান, তার অন্তর্গঠন, তার সঙ্গে যুক্ত শিরা ধমনী, কিছু বিশেষ সংযোগী কলা এবং তার মধ্যে দিয়ে কিভাবে রক্তপ্রবাহের ঘটনাটা ঘটে, এইগুলো আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। তাহলে প্রথমে জানতে হবে হৃৎপিণ্ড কি, হোয়াট ইজ হার্ট। হার্ট কি? এটা একটা পাম্প মেশিন। হৃৎপিণ্ড একটা বিশেষ ধরনের পেশি নির্মিত পাম্প যন্ত্র, যেটা অবিরাম গতিতে সবসময় তার স্পন্দন তৈরি করছে এবং সারা দেহে পাম্পের মতো রক্তকে সরবরাহ করছে। এর কিন্তু কোনো রেস্ট নেই। যবে থেকে জন্মেছি, যতদিন বেঁচে আছি, এক মুহূর্তের জন্যও কিন্তু হৃৎপিণ্ড তার কাজের কোনো বিরাম নেই। যদি সে বিরাম বা বিরতি নেয়, তার মানে জীবনটাও কিন্তু সেখানেই শেষ। তাহলে এই গেল হৃৎপিণ্ডের সংজ্ঞা। এবারের অবস্থান কোথায়? মানুষের বক্ষ গহ্বরে দুটো ফুসফুসের মাঝখানে একটু বাঁ দিক চেপে, বাঁ ফুসফুসের দিকে চেপে আমাদের হৃৎপিণ্ডটা অবস্থিত। আচ্ছা, এর যে বাইরে থেকে যে দ্বিস্তরীয় আবরণটা থাকে তাকে আমরা পেরিকার্ডিয়াম বলি। খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে পড়বে। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। এটার দুটো স্তর আছে, ভিসেরাল স্তর আর প্যারাইটাল স্তর। আর এমনিতে পেরিকার্ডিয়াম তো একটা পেশিময় কলা, সেই বাইরে থেকে ভিতর অনুযায়ী এর আবার তিনটে লেয়ার আছে। এপিকার্ডিয়াম একদম বাইরের স্তরটা, মায়োকার্ডিয়াম মাঝখানেরটা, আর এন্ডোকার্ডিয়াম একদম ভিতরের স্তরটা। তাহলে এই গেল আমাদের হৃৎপিণ্ডের সংজ্ঞা, তার আবরণ, তার অবস্থান ইত্যাদি। এবার আমরা হৃৎপিণ্ডের গঠনটা একটু সংক্ষেপে জেনে নিই। মনে করো এই হৃৎপিণ্ডটা একটা দোতলা বাড়ি। এটা তার একতলা, এটা তার ওপরের তলা। এবার এই দোতলা বাড়িতে মনে করো চারটে ঘর আছে। ওপরের ফ্লোরে দুটো ঘর, নিচের ফ্লোরে দুটো ঘর। এটাকেই আমরা বিজ্ঞানের ভাষায় হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বার বলছি। এই ওপরের যে চেম্বার বা প্রকোষ্ঠ, এই ঘরগুলোকে বলা হয় অলিন্দ, আর নিচের এই ঘরগুলোকে বলা হয় নিলয়। তাহলে ওপরে যদি দুটো অলিন্দ থাকে, স্বাভাবিকভাবেই তার নামকরণ কি হবে? বাম অলিন্দ, ডান অলিন্দ। যেমন ছবিতে দেখানো হয়েছে বাম অলিন্দ, ডান অলিন্দ। এর আগেও ছবি এঁকে বোঝাতে গিয়ে আমি তোমাদের বলেছি সবসময় মনে রাখবে ছবির যেটা ডান দিক তোমার সেটা বাঁ দিক। তাই এটা কিন্তু বাম অলিন্দ, এটা কিন্তু ডান অলিন্দ, এটা ভুল করবে না কখনো। নিলয়ও যদি দুটো থাকে তাহলে স্বাভাবিকভাবেই তাকেও বলবো বাম নিলয় আর ডান নিলয়। এবার দুটো অলিন্দকে আলাদা করে রেখেছে যে, সেটা আমার ছবিতে এখানে লেখা নেই, আমি বলে দিচ্ছি। এই যে অংশটা, দুটো অলিন্দকে আলাদা করে রেখেছে যে পাতলা পর্দাটা, এটাকে আমরা বলি আন্ত অলিন্দ পর্দা। ঠিক একই রকমভাবে দুটো নিলয়কে আলাদা করে রেখেছে যে পেশিময় পর্দাটা, এটাকে আমরা বলে থাকি আন্ত নিলয় পর্দা। হলো, এই হলো আমার হৃৎপিণ্ডের স্ট্রাকচার। এরপরে আমি চলে যাব হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত কপাটিকা। কপাটিকা জিনিসটা কি? দরজার কবজা বা কপাট হয় আমরা জানি তো, বা ক্লিপ জাতীয় কিছু একটা হয়, একটা জানলা বা দরজা যাতে হাওয়ায় বন্ধ হয়ে না যায় তার জন্য কিছু একটা ব্যবস্থা করা থাকে সেই জানলা বা দরজার মধ্যে, যেটাকে আমরা কপাট বা কবজা বলি। ঠিক সেই রকমই একটা জিনিস, কিছু জিনিস হৃৎপিণ্ডের মধ্যে আছে যাদের কাজ সবসময় কি? হৃৎপিণ্ডের যে রক্তটা সেটা উপরের প্রকোষ্ঠ থেকে সর্বদা নিচে আসবে, কিন্তু কখনো উল্টো পথে ফিরে যেতে পারবে না। তো এই কপাটিকাগুলো কোথায় কোথায় থাকতে পারে? দেখো, অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে কিছু কপাটিকা থাকবে, যাদেরকে কমনলি আমরা বলবো অলিন্দ নিলয় কপাটিকা। আর কোথায় থাকতে পারে? নিলয়ের সঙ্গে যে ধমনী বা শিরাগুলো যুক্ত সেখানে কিছু কপাটিকা থাকবে, আর ডান অলিন্দের এই প্রকোষ্ঠের সঙ্গে যে শিরাগুলো যুক্ত সেখানেও কিছু কপাটিকা থাকে। তাহলে প্রথমে অলিন্দ নিলয় কপাটিকা নিয়ে আলোচনা করি। দেখো, এটা ডান অলিন্দ, এটা ডান নিলয়। এর সংযোগস্থলে যে কপাটিকাটা থাকে তার তিনটে কপাট থাকে, তিনটে পার্ট থাকে। ওই জন্য একে আমরা বলছি ত্রিপত্র কপাটিকা, ইংরেজিতে ট্রাইকাসপিড ভালভ। বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার দুটো কপাটের মতো অংশ থাকে, তাই একে বাংলায় আমরা বলি দ্বিপত্র কপাটিকা, ইংরেজিতে বলি বাইকাসপিড ভালভ, এবং এর আরেকটা নাম আছে যে নামে বেশি পরিচিত, মাইট্রাল ভালভ। কখনো প্রশ্নটা যদি দ্বিপত্র বা বাইকাসপিড দিল না, মাইট্রাল ভালভ দিল, আকাশ থেকে পড়ার কিছু নেই, মাইট্রাল ভালভ মানেও দ্বিপত্র কপাটিকা, এই নামটা জেনে রাখবি। তাহলে এই গেল অলিন্দ নিলয় কপাটিকা। এর কাজ কি? এ সবসময় নিচের দিকেই খুলবে, অর্থাৎ রক্তকে অলিন্দ থেকে নিলয়ে আসতে দেবে, কিন্তু কখনো নিলয় থেকে অলিন্দে যেতে দেবে না। কি করে এটা সম্ভব? এই যে নিলয়ের পেশি দেখছো মোটা,
এর থেকে কিছু পেশিবহুল অংশ, সরু সরু সুতোর মতো অংশ বেরিয়েছে, যারা ওকে জোরে পেছন দিকে টেনে রেখেছে। ওই বাঁধন ছিন্ন করে ও কখনোই উল্টো দিকে খুলে যেতে পারে না। এই সুতোর মতো অংশগুলোকে আমরা কর্ডি টেন্ডনি বলি। দুদিক থেকেই এরা গিয়ে এই কপাটিকাটাকে টেনে ধরে রেখেছে, যাতে ও শুধু নিচের দিকেই খোলে, কিন্তু কখনো উল্টো দিকে উঠে না যায়। তাহলে এই গেল এর কাজ সহ বললাম। পরবর্তী যে কপাটিকা বলবো, ডান নিলয়। ডান নিলয়ের সঙ্গে কে কে যুক্ত দেখো। ডান নিলয়ের সঙ্গে একজন আছে মহাধমনী, একজন আছে ফুসফুসীয় ধমনী। তো এই দুটোর সংযোগস্থলে, বাম নিলয় আর ডান নিলয়ের সংযোগস্থলে এই যে দুজন আছে, তাদের জাংশনে যে কপাটিকাগুলো থাকে তাদেরকে দেখতে হয় এই রকম। আধফালি চাঁদকে যেমন দেখতে হয় এই রকম টাইপের তাদের শেপ হয়, যার জন্য তাদের নাম হলো অর্ধচন্দ্রাকার কপাটিকা। তো এবার পজিশন অনুযায়ী নাম দেখো। এই ডান নিলয় এই পার্টটা দিয়ে, আগেই বলে দিই, এই পার্টটা দিয়ে দূষিত রক্ত মানুষের প্রভাবিত হয়, মানে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত। আর এই বাঁ দিকের পার্টটা দিয়ে বিশুদ্ধ, মানে অধিক অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। তো এই ডান নিলয়ের সঙ্গে যুক্ত রয়েছে ফুসফুসীয় ধমনী, যার কাজ কি, এখান থেকে দূষিত রক্তটা নিয়ে গিয়ে ফুসফুসকে দেবে, ফুসফুস সেটাকে পিউরিফাই করে আবার আমাদেরকে পাঠাবে দেহে, হৃৎপিণ্ডে। তাই জন্য ফুসফুসের সঙ্গে যেহেতু পালমোনারি কথাটা যুক্ত, তাই এই নিলয় আর এই ধমনীর, ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকবে তার নাম পালমোনারি কপাটিকা। তার কাজও একই, সে শুধু একদিকেই খোলে, অর্থাৎ রক্তকে নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যেতে দেয়, কিন্তু উল্টো পথে ফিরে আসতে বাধা দেয়। এবার এই পার্টটার কথা বলি। এই পার্ট দিয়ে তো শুধুই ভালো রক্ত যায়। এই পার্টের সঙ্গে যে যুক্ত সে হলো মহাধমনী, দেহের সবচেয়ে বড় ধমনী। তার অনেক কাজ, এখান থেকে ভালো রক্তটাকে কালেক্ট করে গোটা দেহে তাকে ছড়িয়ে দিতে হয়, যার জন্য এই প্রকোষ্ঠটারও কিন্তু অনেক কাজ। ওর ওপর প্রেশার সব থেকে বেশি, ওকে অনবরত পাম্প করে মহাধমনীকে রক্ত দিতে হয় যাতে সারা দেহ সুন্দরভাবে রক্তটা পায়। তার জন্য কিন্তু আমি এখানে যতগুলো ডবল লাইনে এঁকেছি সব থেকে মোটা করে এই প্রাচীরটাকে এঁকেছি, যেহেতু এর চাপ বেশি, ওর প্রাচীরটা বেশি স্ট্রং, বেশি থিক, বেশি মোটা। তো যেটা বলছিলাম, এর সঙ্গে যুক্ত থাকে মহাধমনী। মহাধমনীকে ইংরেজিতে বলা হয় অ্যাওর্টা। তাই এই নিলয় আর মহাধমনীর সংযোগস্থলে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে তার নাম অ্যাওর্টিক কপাটিকা। এর কাজ কি, রক্তকে শুধুই বাম নিলয় থেকে মহাধমনীতে যেতে দেবে, কিন্তু উল্টো পথে ফিরে আসতে বাধা দেবে। আর পড়ে রইল যে দুটো কপাটিকা, তার মধ্যে একজন ইউস্টেচিয়ান আর একজন থিবেসিয়ান। এই যে ডান নিলয়, এর সঙ্গে কিছু করোনারি শিরা যুক্ত থাকে, আর সুপিরিয়র ভেনা কেভা মানে ঊর্ধ্ব মহাশিরা, এইটার সংযোগস্থলে থাকে ইউস্টেচিয়ান কপাটিকা, আর এর সঙ্গে যে করোনারি শিরা যুক্ত থাকে সে আর ডান নিলয়ের সংযোগস্থলে থাকে থিবেসিয়ান কপাটিকা। তাহলে এই হলো আমার টোটাল হৃৎপিণ্ডের স্ট্রাকচার এবং তার সঙ্গে কপাটিকা। এখন আমি যেটা তোমাদের বলবো সেটা হলো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সাথে কি কি শিরা বা ধমনী যুক্ত, এটাও খুব ইম্পর্টেন্ট। তার আগে একটু বলে নিই, এই কপাটিকাটা তোমরা কোনো কোনো বইতে দেখবে ছক করে সুন্দর দেওয়া রয়েছে, সাঁতরার বইতে বিশেষত। সেখানে কি আছে, কপাটিকার নাম, অবস্থান, কাজ, খুব সুন্দর করে ছকটা রেডি করবে। কপাটিকার ওপর প্রশ্নটা কিন্তু খুব কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। সেক্ষেত্রে তোমাকে কপাটিকার নাম উল্লেখ করে দিতে পারে, এই কপাটিকা, তার অবস্থান, তার কাজ লেখো, বা তোমাকে এমনিই হয়তো বললো হৃৎপিণ্ডের যে কোনো তিনটে কপাটিকার অবস্থান, নাম এবং কাজ লেখো। সব রকমভাবে তৈরি হতে হবে। আচ্ছা, যেটা বলবো শিরা ধমনী। প্রথমে আসি ডান অলিন্দের কথায়। এর সঙ্গে দুটো শিরা যুক্ত মেনলি, যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা ঊর্ধ্ব মহাশিরা, একটা নিম্ন মহাশিরা। নামেই কাজ বুঝতে পারছো। ঊর্ধ্ব মহাশিরা শরীরের উপরের অংশ থেকে সমস্ত দূষিত, মানে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে এনে এখানে জমা করলো। নিম্ন মহাশিরা শরীরের নিম্ন অংশ থেকে সমস্ত অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে এনে এখানে জমা করলো। বাম অলিন্দ, তার সঙ্গে কে যুক্ত, চারটে ছোট ছোট শিরা, যার নাম ফুসফুসীয় শিরা। তার কাজ কি, ফুসফুসে যে খারাপ রক্তটা পাঠানো হয়েছে বিশুদ্ধ করার জন্য, সেই বিশুদ্ধ রক্তটাকে বহন করে এনে ও এইখানে ছেড়ে দিল, সংগ্রহ করে এখানে পাঠিয়ে দিল। এরপরে দেখো ডান নিলয়। ডান নিলয়ের সঙ্গে যুক্ত রয়েছে ফুসফুসীয় ধমনী। এ তো খারাপ রক্ত পেয়েছে এখান থেকে দূষিত, সেইটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে পাঠানো হলো ফুসফুসে তাকে বিশুদ্ধ করে আনার জন্য। আর বাম নিলয়ের কথা একটু আগেই বললাম, তার সঙ্গে যুক্ত মহাধমনী, তার তো বিরাট কাজ, এখান থেকে সমস্ত ভালো রক্তটাকে নিয়ে সারা দেহে ছড়িয়ে দেওয়া। এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসবে, শিরা ধমনী পড়ার সময় তোমরা জেনেছো শিরা মানেই দূষিত রক্ত প্রবাহিত হয়, ধমনী মানেই বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। তাহলে এখানে আমরা দুটো ব্যতিক্রম কিন্তু দেখেছি। ফুসফুসীয় শিরা, শিরা
অথচ বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে নিয়ে আসছে। আর এ কিন্তু ফুসফুসীয় ধমনী অথচ খারাপ রক্ত পরিবহন করছে। এই দুটো শুধু ব্যতিক্রম, তা বাদে সমস্ত শিরায় দূষিত রক্ত বহন করে, সমস্ত ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে। হয়ে গেল। এরপরে যে পার্টটাতে আসবো সেটাও কিছু কম ইম্পর্টেন্ট নয়, সেটা হলো হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। এটা কি জিনিস? হৃৎপিণ্ডের এই পেশিবহুল প্রাচীরে বেশ কিছু কলা অবস্থিত, যোগ কলা, যাকে আমরা বলি বিশেষ সংযোগী কলা। তারা কারা? একজন আছে এসএ নোড, একজন আছে এভি নোড, একজন আছে হিজের বান্ডিল, একজন আছে পার্কিনজি তন্তু। আচ্ছা, এসএ নোড কোথায়? ঠিক এই জায়গাটা করি, এই মোটামুটি ডান অলিন্দ আর করোনারি শিরার সংযোগস্থলে রয়েছে এসএ নোড। এর কাজটা কি হচ্ছে? আমাদের যে এইখানে পালস মাপলে কত পাও, ডাক্তার ঘড়ি ধরে যখন মাপে এই পালসটা মিনিটে 72 বার গড়ে, 70 থেকে 80 বার। এটা কিসের স্পন্দন? হৃৎপিণ্ড যে পাম্পিংটা করছে, 1 মিনিটে হৃৎপিণ্ড 72 বার স্পন্দন তৈরি করছে, সেইটা এখানে আমি রেডিয়াল ধমনীতে ফিল করছি। এবার এই স্পন্দনটা কে তৈরি করে দিচ্ছে? এই এসএ নোড। পেসমেকার কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত তো। কখন শুনতে পাই পেসমেকার? ওই লোকটার হার্ট খারাপ হয়ে গেছে, তাকে অপারেশন করে বাইরে থেকে একটা মেশিন বসাতে হয়েছে, যার নাম নাকি পেসমেকার। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না, পেসমেকার সবার শরীরে আছে। কে পেসমেকার? এই এসএ নোড হলো স্বাভাবিক পেসমেকার। তাহলে ওইটা কোন পেসমেকার যেটাকে অপারেশন করে বসাতে হয়? কোনো কারণে যদি এসএ নোড কাজ করা বন্ধ করে দেয়, এই এসএ নোডই আমার মিনিটে 70 থেকে 80 বারের স্পন্দনটা তৈরি করে। কোনো কারণে ও যদি কাজ করতে ফেল করে, তখন তো মানুষটাকে বাঁচিয়ে রাখতে হবে, তখন ওর মতোই দেখতে একটা মেশিন ব্যাটারি দিয়ে ওর জায়গায় প্লেস করে দেওয়া হয়, সেটা হলো আর্টিফিশিয়াল পেসমেকার। বাট এসএ নোড ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড অরিজিনাল পেসমেকার। আচ্ছা, তাহলে ও করলো 70 থেকে 80 বারের স্পন্দন। তার ঠিক নিচেই রয়েছে এভি নোড, ও কিন্তু স্পন্দন তৈরি করে এর তুলনায় কম, মোটামুটি 30 থেকে 40 বার মিনিটে বা 40 থেকে 50 বার। ওই জন্য ওকে আমি বলি রিজার্ভ পেসমেকার। কেন? যখন এসএ নোড কাজ করতে ফেল করবে তখন এভি নোড করবে। তারপরে সেই স্পন্দনটা চলে যাবে হিজের বান্ডিল, যারা নিলয়ের বিভিন্ন পেশিতে ছড়িয়ে রয়েছে, তারাও স্পন্দন করে 35 থেকে 40 বার। তারপরে চলে যাবে পার্কিনজি তন্তুতে, তারাও খুব অল্প স্পন্দন তৈরি করে 30 বার। তো এদের কাজই হলো স্পন্দনটা তৈরি করা এবং পরপর অংশগুলোর মাধ্যমে সেই স্পন্দনটাকে পুরো নিলয়ের প্রাচীর অবধি অলিন্দ থেকে ছড়িয়ে দেওয়া। এরপরে আজকের একদম লাস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি, সেটা হলো হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের পদ্ধতি, যেটা কিন্তু চিত্রসহ পরীক্ষায় আসে। দেখো, এই চিত্রে আমি কিছু তীর চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ ব্লাডটা কোন পথে এসে কোন দিকে যাচ্ছে এটা বোঝাচ্ছে তীর চিহ্ন দিয়ে। তাহলে শুরু করি। হৃৎপিণ্ডের ওপরের প্রকোষ্ঠ অলিন্দ, নিচের প্রকোষ্ঠ নিলয়। হৃৎপিণ্ড তো একবার সংকোচন একবার প্রসারণ হয়। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। এটা ভালো করে মাথায় রাখবে। আরেকটা জিনিস বলে রাখি, অলিন্দর যখন সিস্টোল হয় নিলয়ের তখন ডায়াস্টোল হয়, নিলয়ের যখন সিস্টোল হয় অলিন্দের তখন ডায়াস্টোল হয়, অর্থাৎ ব্যাপারটা অল্টারনেটিভ। ঘটনা কি হয়? ধরো প্রথমে আমি ধরে নিচ্ছি অলিন্দ ডায়াস্টোল মানে প্রসারিত অবস্থায় রয়েছে, ফাঁকা। তখন সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত ডান অলিন্দে এসে জমা হলো, ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে জমা হলো। যেই অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলো, স্বাভাবিকভাবে ভেতরে চাপ বেড়ে গেল, প্রেশার বেড়ে গেল। এবার অলিন্দের সিস্টোল শুরু হবে। ও চাইবে ব্লাডটাকে এখান থেকে ফাঁকা করে দিতে। কোথায় ফাঁকা করবে? এই দুটো কপাটিকা তখন খুলে যাবে, দ্বিপত্রক আর ত্রিপত্রক। ব্লাড খুব সজোরে ডান অলিন্দ থেকে এই কপাটিকা ভেদ করে ডান নিলয়ে চলে আসবে এবং এদিক থেকে দ্বিপত্র কপাটিকা ভেদ করে বাম নিলয়ে চলে আসবে। এবার আসার পরে নিলয় তো এতক্ষণ ডায়াস্টোলে ছিল, তাই ও ব্লাডকে কালেক্ট করতে পারলো। যেই ও রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল, ওর ভেতরে প্রেশার বা চাপ বেড়ে গেল, এবার কিন্তু ওর সিস্টোল শুরু হয়ে গেল। এইবার ও চাইবে ব্লাডকে এখান থেকে খালি করে দিতে। এবার কোথায় পাঠাবে? উল্টো পথে পাঠানো যাবে না, কারণ ততক্ষণে এই ত্রিপত্রক আর দ্বিপত্রক কপাটিকা জোরে আওয়াজ করে বন্ধ হয়ে গেছে, সজোরে আওয়াজ করে। এইটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড বা প্রথম হাত ধ্বনি, যেটাকে তোমার শুনতে লাগবে এই রকম। উচ্চারণে বলা হয় লাভ। এই যে কপাটিকাটা জোরে পড়লো, দুটো বন্ধ হলো, তার আওয়াজটা লাভ মতো শুনতে লাগে। এইটাকে আমরা বলি প্রথম হৃদধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ড বা লাভ হলো। এইবার তখন কি হবে? এর সঙ্গে এর সংযোগস্থলে অর্ধচন্দ্রাকার আছে, এইটা খুলে যাবে, আর এই নিলয়ের সঙ্গে মহাধমনির সংযোগস্থলে যে অর্ধচন্দ্রাকার আছে তারা খুলে যাবে। ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে পৌঁছে যাবে বিশুদ্ধ হতে, বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে সারা দেহে চলে যাবে পরিবাহিত হতে। এবার যেই এরা দুজন বেরিয়ে যাবে,
তখন তো ততক্ষণে তো নিলয় ডায়াস্ট্রলে চলে গেছে, মানে এটা তো বারবার হচ্ছে, যে ঘটনা আমি বললাম এটা বারবার রিপিট হবে। ততক্ষণে আবার অলিন্দ থেকে নিলয় রক্ত ঢুকে পড়েছে, সেই রক্ত যাতে আবার বেরিয়ে যেতে না পারে ওই অর্ধচন্দ্রাকার কপাটিকা দুটোও তখন জোরে আওয়াজ করে বন্ধ হবে। এটা আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড বা দ্বিতীয় হৃদধ্বনি। এটাকে শুনতে লাগে ডাপ। তাহলে দুটো হার্ট সাউন্ডকে অ্যাকচুয়ালি আমরা বলি লাভ ডাপ। এটা ভালো করে মাথায় রাখবে। দ্বিতীয় হৃদধ্বনি কখন? যখন অর্ধচন্দ্রাকার কপাটিকাটা সজোরে বন্ধ হয়ে গেল। এইবার ব্লাড চলে গেল। এইভাবেই এই চক্রটা বারবার হচ্ছে। একবার অলিন্দ মধ্যে রক্ত ঢুকছে, সেখান থেকে নিলয় রক্ত আসছে, সেখান থেকে রক্ত হয় সারা দেহে যাচ্ছে, নয় ফুসফুসে যাচ্ছে বিশুদ্ধ হতে। এই হলো আমাদের মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন। এটা আমি তীর চিহ্নের সাহায্যে যতটা সম্ভব করে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আজকে আমার পড়ানো, আজকের লেকচার আমার এখানেই আমি শেষ করছি। আশা করছি খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা জিনিসকে যথাসম্ভব সাধ্যমতো সহজ করে উপস্থাপন করতে পেরেছি। তারপরেও যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই প্রতিবারের মতো চাইবো এবারও তোমরা তোমাদের মতামত আমার সঙ্গে শেয়ার করো। আরও কি বেটার ফিডব্যাক পেতে চাও, তোমাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। সেই আশায় আজকে শেষ করছি। থ্যাংক ইউ।